হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে আচ্ছা, স্যার। দেখো এখানে আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম, কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ইম্পর্টেন্ট একটা কবিতা এবং একটু জটিল। তবে আমি আশা করি এখন মনে হয় তোমার কাছে সহজ হয়ে গেছে, তাই না? ইজি হয়ে গেছে। জি স্যার, অর্থগুলা স্যার হ্যাঁ, ভালোভাবে বুঝতে বলতেছি স্যার, অর্থগুলা বোঝা গেছে অনেক সুন্দর করে। হ্যাঁ, আজকে আবার একটু দেখাবো, অসুবিধা নেই। দ্য রোমান্টিক পোয়েট শি ওয়াক্স, দ্য রোমান্টিক পোয়েম, The romantic poem She Walks in Beauty is written by Lord Byron, 1788 to 1824. It is a short lyric poem. The poem is about the physical and inner beauty of a woman. একটা মহিলার বাইরের এবং তার অন্তরের সৌন্দর্য দুটোকে এখানে প্রকাশ করেছে। অর্থাৎ কবি তার এক ইয়েতে, এই কবিতাটা তার হিব্রু মেলোডিস নামে একটা কবিতার একটা তার কবিতার একটা বই প্রকাশ হয়েছিল 15 সালে, 1815 সালে। সে হিব্রু মেলোডিজে এটা একটা কবিতায়, ওই বইয়ের একটা কবিতা। এবং ওই কবিতাটা উনি লিখেছিলেন কোনো এক সকালে। এর আগের দিন উনি একটা পার্টিতে গিয়েছিলেন। ওই পার্টিতে তার এক কাজিন স্যার উইলমট হর্টন, তার ওয়াইফ অ্যান বিয়াট্রিক্স উইলমট, ওনাকে দেখেছিলেন উনি, কবি কথা, ওনার সাথে দেখা হয়েছিল। এবং ওই মহিলা কালো পোশাক পরিহিত ছিল। কালো পোশাকগুলো সাধারণত হয় মানে কেউ মারা গেলে বা দুঃখ হলে, বা আছে না আমাদের দেশেও তো আমরা কেউ মারা গেলে অনেকে সাদা পোশাক পরে, একটা মানে মর্নিং ড্রেস, এটাকে বলে মর্নিং ড্রেস। তো ওই মহিলা একটা কালো পোশাক পরেছিল। তো মহিলাটাকে দেখে ওনার কাছে অসম্ভব সৌন্দর্যপূর্ণ একটা মহিলা মনে হয়েছিল ওনাকে দেখে। রাতের আহ রাতের অন্ধকারে বলতে চারিদিকে ঝিকিমিকি আলো। তারপরে সন্ধ্যাবেলায় ইনি পার্টিতে গিয়েছিলেন এবং চতুর্দিকে সুন্দর পরিবেশ, আলো, একটা ডার্কনেস আছে, লাইট আছে চতুর্দিকে। মহিলার পোশাক আশাক এবং তার যে ক্যারেক্টারিস্টিক্স, ফিজিক্যাল এন্ড তার যে মেন্টাল এবং তার ইনার বিউটি, এটা উনি ব্যাপক আকারে উনি প্রশংসা করেছেন যে না, এরকম আসলে তার মাঝে সৌন্দর্যের যে পারফেকশনটা পাওয়া যাচ্ছে। কবি ওই ওই জায়গা থেকে উদ্বুদ্ধ হয়ে কবিতাটা লিখেছেন। Here the poet celebrates the woman's beauty, which is a common characteristic of romantic poetry. রোমান্টিক পোয়েট্রি যারা লেখেন, তাদের একটা বৈশিষ্ট্য হলো যে তারা ওয়ামেনের বিউটি, মহিলাদের সৌন্দর্যটাকে প্রশংসা করেন। In the first stanza of the poem, the poet gives the introduction of the woman about whom the poem is written. প্রথম যে চরণ, আমরা জানি যে কবিতাটা 18 চরণের, তাই না? 18 লাইনের। এবং এখানে চরণ রয়েছে 3টা, প্রত্যেকটা চরণে 6টা লাইন, 6 lines in each stanza. ওকে, পোয়েট এখানে কি করেছেন, ইন্ট্রোডাকশন দিয়েছেন মহিলা সম্পর্কে। Here we find a vivid description of her inner of her beauty. এখানে আমরা তার সৌন্দর্যের একটা সুস্পষ্ট একটা বর্ণনা পাই প্রথম যে স্ট্যান্ডাতে। থ্রু ইমেজারি, ইমেজারি মানে হচ্ছে ওয়ার্ড পিকচার, ছবির মাধ্যমে, শব্দের মাধ্যমে ছবি বর্ণনা করা, মানে তুলনা করে তুমি একটা জিনিসকে বর্ণনা করছো। এবং বর্ণনা করছো কিভাবে, তুলনা করে করে তোমার মানুষকে তুমি নন অবজেক্টস এর সাথে একটা তুলনা করে তুমি একটা অন্য একটা বিষয়কে তুমি প্রকাশ করার চেষ্টা করছো। The poet associates her with nature. কবি তাকে প্রকৃতির সাথে সামঞ্জস্য করে তুলনা করেছেন। For a romantic poet, the measure of a thing's beauty is its nearness to nature. যারা রোমান্টিক কবি, তাদের একটা বৈশিষ্ট্য হলো যে তারা প্রকৃতির সাথে সবকিছুকে তুলনা করার চেষ্টা করে, প্রকৃতির সৌন্দর্যের সাথে। She certainly is near it.
কবির মতে সে প্রকৃতির খুব কাছাকাছি, প্রকৃতি যেরকম পারফেক্ট এই মহিলাও সেরকম। She, even as the poet portrays, has its same way of walking. প্রকৃতি যেরকম সুন্দরভাবে তার সৌন্দর্যটাকে প্রকাশ করে, তার হাঁটাটাও, এই মহিলাটা যে হাঁটে তার হাঁটার মাঝেও একটা সৌন্দর্য রয়েছে প্রকৃতির মতো নিখুঁত। Then the poet declares that not only she is near future, but nature is part of her. উনি বলছেন যে প্রকৃতি কেবল তার মতোই সুন্দর নয়, বা সে প্রকৃতির এত খুব কাছাকাছি নয়, বরং সে প্রকৃতিরই একটা অংশ। ঠিক আছে? Nature's beautiful features meet and are fused within her. প্রকৃতির সৌন্দর্যপূর্ণ বৈশিষ্ট্যগুলো তার মাঝে পাওয়া যায় এবং তার মাঝে মিশে গেছে। In fact, her beauty attains a level of beauty higher than that which nature denies to bestow on gaudy day. বরং তার সৌন্দর্যটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে a level of higher attains a level of higher beauty than, তার সৌন্দর্যটা এত উপরে উঠে গেছে, এত উচ্চতায় চলে গেছে যে প্রকৃতি নেচার ডিনাইজ টু বিস্টো অন গডি ডে। ঠিক আছে? গডি ডে মানে কি? শাইনি ডে, জাকালো দিন, যে দিনটা ইন্টারেস্টিং না হতো তবে খুব আলোকময় দিন, শাইনি ডে। তো প্রকৃতি শাইনি ডেতে এতটা সুন্দরভাবে আলো দেয় না, বা প্রকৃতিতে খুব শাইনি ডেতে প্রকৃতি এত সুন্দর পরিবেশ তৈরি করে না, যতটা না এই মহিলা তার সৌন্দর্যের এত উচ্চতায় চলে গেছে। এটা গেল ফার্স্ট স্ট্যান্ডার মূল কথাগুলা। In the second stanza too, the poet extends the beauty argument. দ্বিতীয় স্ট্যান্ডাতেও কবি সৌন্দর্যের যেই যুক্তি তর্কটা উনি অবতারণা করেছেন, এটাকে উনি কন্টিনিউ করেছেন। ঠিক আছে? It discloses that the woman's feature is a beautiful mixture of natural elements. ন্যাচারাল এলিমেন্টের সাথে তার সৌন্দর্যটা মিশে গিয়েছে, which have attained some perfect and delicate balance. ওই যে বলছিল যে one shade the more, one ray the less, বলছেন এই কথাটা, যে তার সৌন্দর্যের বা সে যে একটা সুন্দর একটা আলোর মধ্যে রয়েছে, মানে ডার্কনেসও আছে, ডার্কও আছে, লাইটও আছে, এমন একটা সুন্দর একটা আলোর কম্বিনেশনে রয়েছে। যদি আলোর কম্বিনেশনটা একটু কেউ লাইট কমাই দেয় বা একটু কেউ যদি লাইট বাড়াই দেয়, তাহলে কি হবে? এই ডেলিকেট যে ব্যালেন্স আছে, সৌন্দর্যটা হাফ ইম্পেয়ার্ড হয়ে যাবে। The slightest adjustment would hamper the whole beauty. যে এই মহিলাটা যে একটা সুন্দর ব্যালেন্সে আছে বর্তমানে, যদি এখান থেকে একটু কেউ এদিক সেদিক করে সৌন্দর্যটা বা প্যারামিটার গুলো একটু এদিক এদিক হয়, তাহলে কি হবে? এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, অর্ধেক শেষ হয়ে যাবে। Her thoughts are also so delicate that they wonder about their place of origin, which is so pure and true. যে উনি ভাবছেন যে এই মহিলার অরিজিনটা কতটা, মানে তার জন্ম, তার পিতামাতা, তার বংশ কত উন্নত মানের হতে পারে, যে তার মাঝে এই একটা কি একটা এরকম একটা মানে রাজকীয় বা এরকম একটা পিওর একটা ভাব রয়েছে। মানে প্রকৃতির কাছাকাছি হলে মানুষ, প্রকৃতির মতো সরল হলে মানুষ এরকমই হয়। In the final stanza, the poet projects her temperament. ফাইনাল স্ট্যান্ডাতে তার মেজাজ মর্জি নিয়ে উনি কথা বলেছেন। Her inner beauty, her movement, her speech and smile, তার কথা বলার ভঙ্গি, তার হাসির ভঙ্গি, so well nourished that they win over everyone's heart. সে তার কথা বলা, তার চলন বলন ভঙ্গি, তার সবকিছু সব মানুষের মন জয় করে। ঠিক আছে? Everything of her symbolizes good. She cherishes honesty, and so she has the peace of mind. সে যেহেতু সততাটাকে লালন করে, কাজে তার মনে শান্তি রয়েছে।
She surely has a pure heart to possess. সে অবশ্যই একটা নির্মল হৃদয়ের মানুষ। Such innocent love. তার এই নির্মল ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই। Thus, the poet represents the beauty through a woman's features. অর্থাৎ মহিলার যে বৈশিষ্ট্য রয়েছে, মহিলার যেই যাবতীয় সৌন্দর্য রয়েছে, এগুলোর মাধ্যমে উনি প্রমাণ করতে চেয়েছেন যে মানুষের বাহিরটা কত সুন্দর হলে অন্তরটাও সুন্দর হতে পারে। অর্থাৎ আমরা জানি যে মানুষের বাহিরে অনেকটা দেখা যায় যে খুব সুন্দর, কিন্তু ভিতরে মনটা খুব কুৎসিত। কিন্তু কবি এখানে আশ্চর্য হয়ে গেছেন যে এরকম কম্বিনেশন, এরকম মানুষ পাওয়াটা দুষ্কর, যার বাহিরের সৌন্দর্যটাও সুন্দর এবং যার অন্তরের সৌন্দর্যটাও আরো সুন্দর। ঠিক আছে, অর্থাৎ কবি এখানে আশ্চর্য যে এই ধরনের কম্বিনেশন পাওয়াটা বড় মুশকিল। এবার দেখো আমরা ওয়ার্ড মিনিং গুলো একটু দেখি। উপরে দেখো ইম্পেয়ার্ড। ইম্পেয়ার্ড মানে কি? ইম্পেয়ার্ড এখানে অ্যাডজেক্টিভ। তো ওখানে কবিতায় কি বলছে যে হাফ ইম্পেয়ার্ড করে দিবে, মানে কি অর্ধেক ধ্বংস করে দিবে। অর্থাৎ যদি তার সৌন্দর্যের বা আলো আধারের যে ব্যালেন্সে বর্তমানে ওই পার্টিতে যে একটা সুন্দর লাইট ওখানে রয়েছে, ওই লাইটটা যদি কেউ একটু কমায় দেয় বা কেউ শেড বাড়ায় দেয় লাইটের, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে তোমার একেবারে এখানে কি হবে, যে সৌন্দর্যটা অর্ধেক নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কিল্ড হয়ে যাবে, মানে কিল্ড হয়ে যাবে, স্লেইন হয়ে যাবে, রুইন হয়ে যাবে। সৌন্দর্যটা কিল হয়ে যাবে, সৌন্দর্যটা রুইন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। আর ইম্পেয়ার, এটার ইয়া হলো নাউন হলো ইম্পেয়ারমেন্ট। ওকে, এরপর ইমপ্রেশন তো আমরা জানি, ইমপ্রেশন মানে হলো যে ছাপ, প্রভাব, কোনো কিছুর ইনফ্লুয়েন্স। মানে তুমি কোনো একটা জিনিস কাজ করলা, এটা তোমার উপরে কি ধরনের প্রভাব মানে বিস্তার করলো, ইমপ্রেশন। আমরা বলি না যে হোয়াট ইমপ্রেশন হ্যাভ ইউ গট রিডিং দ্য পোয়েম, যে পোয়েমটা পরে তুমি কি ইমপ্রেশন পাইলা, কি ধারণা পাইলা। হ্যাভিং ইমোশন অন সামথিং, মার্ক, প্রিন্ট, স্ট্যাম্প, সিল। আচ্ছা, ইমপ্রেশন নাউন, ইমপ্রেস ভার্ব, অ্যাডজেক্টিভ হলো ইমপ্রেসিভ। আচ্ছা, ইনকর্পোরেট। ইনকর্পোরেট, ইনকর্পোরেট মানে একত্র করা, সবকিছুকে একত্রে করে ফেলা। অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, তুমি একত্র করে ফেললা। যেমন আমি বললাম যে ইউ শুড ইনকর্পোরেট দ্য the incidents, অথবা you should incorporate all the parties to a single party, যে তোমার যে অনেকগুলো পার্টি রয়েছে এগুলোকে তুমি একসাথে করে ফেলো, ইনকর্পোরেট করে ফেলো। তোমার অনেকগুলো ছোট ছোট কোম্পানি আছে, এগুলোকে ইনকর্পোরেট করে ফেলো। ইনকর্পোরেশন বলো না, ইনকর্পোরেশন। আচ্ছা, এটা মানে হলো যে সংঘবদ্ধ করা, লিগ, লিগ করা, অর্গানাইজ করা। আর এটা ইয়াটা হলো অ্যান্টোনিম হলো ডিসইন্টিগ্রেট করে ফেলা, বিচ্ছিন্ন। আচ্ছা, ইনকর্পোরেট একটা ভার্ব, আর এটার নাউন হলো ইনকর্পোরেশন। আচ্ছা, ইনগ্রেডিয়েন্ট মানে উপাদান, এলিমেন্ট, কম্পোনেন্ট। ইনোসেন্ট নিরাপরাধ, সিনলেস গিল্টলেস, গিল্টি সিনার। ইনোসেন্স নাউন, ইনোসেন্টলি অ্যাডভার্ব। কিন্সম্যান আত্মীয়, রিলেটিভ কিন। ফো এনিমি শত্রু। কিনশিপ নাউন। ঠিক আছে, কিন্সম্যান তাও নাউন, তবে এটা প্লুরাল। লাফটার হাসি, স্মাইল। পেন ক্রাই, ভার্ব হলো লাভ। আচ্ছা, ম্যানিফেস্ট মানে হলো যে ভার্ব, ম্যানিফেস্ট মানে স্পষ্ট করা, এটা একটা ভার্ব। স্পষ্ট করা, স্পষ্টভাবে দেখানো, যে ক্লিয়ারলি ডেপিক্ট সামথিং, ইলুসিডেট করা, ক্লারিফাই করা। ম্যানিফেস্ট, হ্যাঁ, যেমন বলো না যে ম্যানিফেস্টেশন অফ দ্য ইভেন্টস, যে ইভেন্ট গুলো সুন্দর মানে স্পষ্টভাবে বললো বা স্পষ্টকরণ করলো। ম্যানিফেস্টেশন অফ দ্য আর্গুমেন্টস, আর্গুমেন্ট গুলো, যুক্তিতর্ক গুলো স্পষ্টভাবে বললো বা করলো, মানে কোনো জিনিসকে এলুসিডেট করলো, ব্যাখ্যা করলো, ক্লারিফাই করলো। আচ্ছা, আর এটা ইয়া হলো অ্যান্টোনিম হলো অবস্কিউর করা, মানে জিনিসটাকে অপরিষ্কার রেখে দেওয়া বা এটাকে ঘোলাটে রাখা, ব্যাখ্যা না দেওয়া। ম্যানিফেস্ট ভার্ব, ম্যানিফেস্টেশন নাউন, ম্যানিফেস্টেড অ্যাডজেক্টিভ। মেলাও, মেলাও মানে হলো
মিষ্ট, প্রফুল্ল, নরম, কোমল, যেটা পেকে গেছে, যেটা খুব মানে নরম, যেটা মানে মনে করো যে রাইট, যেটা অলরেডি টাইম, এটা মানে এটার যেই টাইম, পারফেক্ট টাইম ফর এটা, এটার জন্য এটা কোমল হয়ে গেছে, নরম হয়ে গেছে, এটা ম্যাচিওর হয়ে গেছে। মেলো অ্যাডজেক্টিভ। হানি, সুইট, অ্যাডোরেবল। অ্যান্টোনিম হলো হার্শ, ফ্র্যান্টিক। হার্শ মানে কর্কশ, ফ্র্যান্টিক মানে পাগলাটে টাইপের। আচ্ছা, অ্যাডভার্ব হলো মেলাউলি। তো মেলাউ শব্দটা হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, অপটিমিস্টিক অ্যাডজেক্টিভ, এটা একটা আশাবাদী। তুমি কোনো বিষয়কে অপটিমিস্টিক, অপটিমিস্টিক আশাবাদী, হোপ। অপটিমিস্টিকের অ্যান্টোনিম হলো হোপলেস আর হলো পেসিমিস্টিক। হুম। আর তোমার অপটিমিজম হলো নাউন, অপটিমিস্টিক্যালি অ্যাডভার্ব। ঠিক আছে। পারসেপশন, পারসেপশন মানে হলো তোমার উপলব্ধি, ধারণা, আইডিয়া, নোশন, আন্ডারস্ট্যান্ডিং, নাউন। ঠিক আছে। অ্যাক্সেস, আন্ডারস্ট্যান্ডিং, সেন্সেশন। আচ্ছা, পারসিভ ভার্ব আর পারসেপটিভ অ্যাডজেক্টিভ। ওকে। প্লিজেন্ট, প্লেজেন্ট মনোরম, যেটা খুব সুন্দর, সুখ, মানে যেটা সুখপ্রদ, সুখকর, প্লেজেন্ট, প্লিজেন্ট। হ্যাঁ, অ্যাডজেক্টিভ। গ্ল্যাড, ইম্পোজিং, আনপ্লেজেন্ট, পেইনফুল। প্লেজার নাউন, প্লেজেন্ট হলো অ্যাডজেক্টিভ, প্লেজার নাউন, আর ভার্ব হলো প্লিজ। প্লেজারেবল, আরাম, আনন্দদায়ক, প্লেজারেবল, আনন্দদায়ক। অ্যামিউজিং, এন্টারটেইনিং। ঠিক আছে। জি অ্যামিউজিং, স্যার। এন্টারটেইনিং, যেটা আনন্দ দেয় তোমাকে। হুম। তারপরে তোমার পেইনফুল, আনপ্লেজেন্ট। আর একটা নাউন হলো প্লেজার। প্রজেকশন মানে হলো যে এস্টিমেশন অফ কস্ট অর অ্যামাউন্ট, কোনো জিনিসকে ধারণা করা, কোনো জিনিসকে একটা অভিক্ষেপ করা, কোনো জিনিসকে মানে এখনো ঘটে নাই একটা ঘটনা, তুমি এটাকে একটা আন্দাজ করলা, একটা এস্টিমেট করলা। ঠিক আছে, ঘটনাটা ঘটার আগে এটাকে একটা আন্দাজ করলা যে এটাতে এরকম হতে পারে, প্রজেকশন করলা। ঠিক আছে। জাট, প্রো প্রোটিউবারেন্স, ড্রয়িং। ঠিক আছে। আচ্ছা, প্রজেক্টেড অ্যাডজেক্টিভ আর প্রজেক্ট হলো ভার্ব। প্রোটিউবারেন্স, জাট, ড্রয়িং। প্রোটিউবারেন্স, জাট, ড্রয়িং। আচ্ছা, প্রপোর্শন মানে অনুপাত, সামথিং অন অ্যাকাউন্ট অফ রেশিও, রেশিও, রেট। আচ্ছা, প্রপোর্শনাল অ্যাডজেক্টিভ, প্রপোর্শনালি অ্যাডভার্ব, আর প্রপোর্শন নাউন। রিপালসড, রিপালসড মানে টু রিফিউজ সামথিং অর সাম আনওয়ান্টেড, মানে কাউকে রিফিউজ করে দেওয়া, কাউকে না করে দেওয়া। ঠিক আছে। কাউকে না করে দেওয়া, রিজেক্টেড করা, ডিসগাস্টিং করা। আর এটা ইয়া হলো অলট্রাক্টেড, অলট্রাক্টেড, অলট্রাক্টেড করা। রিপালশন নাউন, রিপালস ভার্ব, রিপালসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে। তাহলে রিপালস মানে হলো যে কোনো কিছুকে রিফিউজ করে দেওয়া, এটাকে না নেওয়া, যেটা অপছন্দনীয় তোমার কাছে। ওকে। এরপরে দেখো রাইম। রাইম মানে কবিতার অন্তমিল, দ্য ইন্টারনাল কানেকশন অফ পোয়েম, ভার্স, পোয়েম, রাইমড হলো অ্যাডজেক্টিভ, কবিতার অন্তমিল। ঠিক আছে। শেষের ওয়ার্ডগুলো মিলে যখন, বা কবিতার মধ্যে একটা মিল থাকে, মিত্রাক্ষর। রোমান্টিক মানে হলো কি ক্লোজলি রিলেটেড টু রোমান্স, আবেগপ্রবণ, ভাবপ্রবণ। ঠিক আছে। ইমোশনাল, ইম্পালসিভ। আর এটা হলো প্র্যাকটিক্যাল। ইম্পালসিভ মানুষ মানে কি আহ, মানে আবেগ তাড়িত, আবেগ দিয়ে চিন্তা করে, যুক্তি দিয়ে চিন্তা করে না। ইম্পালসিভ পার্সন, ইম্পালসিভ ক্যারেক্টার বলো না, ইমোশনাল ক্যারেক্টার, ইম্পালসিভ ক্যারেক্টার, মানে সবকিছুকে যুক্তি দিয়ে সবসময় বিবেচনা করে না। আচ্ছা, রোমান্স নাউন, রোমান্টিসিজম নাউন, রোমান্টিসাইজ ভার্ব, রোমান্টিক্যালি, রোমান্টিক্যালি। এটা অ্যাডজেক্টিভ দিয়েছে, এটা অ্যাডজেক্টিভ কিনা আমার তো মনে হচ্ছে অ্যাডভার্ব। অনেক সময় আবার ডাবল এল ওয়াই থাকলে অ্যাডজেক্টিভও হয়। এটা ধরে নিলাম এটা রোমান্টিক্যালি, এটা অ্যাডজেক্টিভ ধরে নিলাম। তবে স্কেও, স্কেও মানে হলো ভয় ভীতি, গেটিং ফিয়ার। স্কেও মানে হলো ভয় ভীতি, ভয় পাচ্ছে এরকম।
নাও ফিয়ার প্যানিক অ্যালার্ম আর এটা হলো ডিলেকটেশন ভয় না পাইলে স্কেয়ার না হলে ডিলেকটেশন আর স্কেয়ারি অ্যাডজেক্টিভ স্কিম পরিকল্পনা ছক ইন্টারনাল প্ল্যান প্লট প্ল্যান ডিজাইন ভার্ব হলো স্কিম স্কাল্পচার ভাস্কর্য স্ট্যাচু ইনকার্নেশন আর স্কাল্পচারাল অ্যাডজেক্টিভ স্টারি স্টারি মানে হলো যে তারকাময় নক্ষত্র বহুল ওই যে আকাশে অনেক স্টারি স্কাইস তাই না অ্যাডজেক্টিভ হেভেন স্টারলেস স্টার নাউন আচ্ছা স্ট্রেঞ্জার আগন্তুক ফরেনার এলিয়েন ফ্যামিলিয়ার নাউন স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জলি ওকে টলারেবল সহন করা সহনশীল হওয়া ধৈর্য ধারণ করা মডারেট এনডিউরেবল ইনটলারেবল intolerable 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 তারপরে নাউন হলে intolerance tolerate ugliness কদর্যতা not pleasant সুন্দর না unattractive attractive ugly ugly হলে adjective আর ugliness নাউন আছে ultimate চূড়ান্ত last thing of something মানে একটা জিনিসের চূড়ান্ত পর্যায়ে adjective এটা final extreme primary initial adverb হলো ultimately ওকে জি স্যার জয়েনিং পাশাপাশি যুক্ত করা অ্যাডজেসেন্ট ডিস্টেন্ট রিমোট অ্যান্টোনিম আর জয়েন নাউন ঠিক আছে জয়েন নাউন অ্যাডজাস্ট সমন্বয় করা সিনথেসাইজ সিনথেসাইজ অর্ডার অর্ডার কোনো কিছুকে সমন্বয় করা সিনথেসাইজ করা অর্ডার করা সমন্বয় করা বিন্যস্ত করা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট মানে বিন্যস্ত করা সমন্বয় করা রিভোল্ট ডিসঅর্ডার এটা না করে তো রিভোল্ট হবে ডিসঅর্ডার হবে অ্যাডজাস্টমেন্ট নাউন অ্যাপ্রিসিয়েট তারিফ করা সমর্থন করা প্রশংসা করা প্রেজ ডিফেম ডেপ্রিসিয়েট মানে অ্যাপ্রিসিয়েট প্রেজ প্রশংসা করা আর ডেপ্রিসিয়েট দুর্নাম করা অ্যাপ্রিসিয়েশন নাউন অ্যাপ্রিসিয়েবল অ্যাডজেক্টিভ আর্ট শিল্প কৌশল বা কলা ক্রাফট পেইন্টিং আর্টিস্টিক artistically aspect দৃষ্টিভঙ্গি দৃশ্য the things related to one is appearance look feature coloring aspectual ঠিক আছে এটা অ্যাডজেক্টিভ অ্যাসপেক্ট মানে দৃষ্টিভঙ্গি দৃশ্য বা অঙ্গভঙ্গি aspectual অ্যাডজেক্টিভ আচ্ছা অ্যাসোসিয়েট যুক্ত করা কানেক্ট করা জয়েন মিক্স ডিসোসিয়েট করা সেপারেট করা অ্যাসোসিয়েশন নাউন অ্যাসোসিয়েটেড অ্যাডজেক্টিভ আচ্ছা অ্যাসিউম ধারণা করা দায়িত্ব গ্রহণ করা ভান করা অনেক অর্থ হতে পারে টু অ্যাকসেপ্ট সামথিং উইদাউট প্রুফ অ্যাসিউম করা মানে ধারণা করা ক্ষমতা গ্রহণ করা ভান করা টেক ইমাজিন অ্যাকসেপ্ট এনশিওর অ্যান্টোনিম আচ্ছা এরপরে দেখো এগুলো কি হয়ে গেছে নাকি ওয়ার্ডগুলো আচ্ছা দেখি বেয়ারলি মানে হলো যে সবে মাত্র মোটে কেবল বেয়ারলি বলো না যে আই ক্যান বেয়ারলি গিভ ইউ 100 টাকা আমি তোমাকে কেবল 100 টাকাই দিতে পারবো অ্যাডভার্ব তাই না তুমি বললা যে হাউ ক্যান ইউ গিভ মি তুমি কত টাকা আমাকে দিতে পারো হাউ মাচ মানি ক্যান ইউ গিভ মি তুমি তখন আরেকজন বললো যে আই ক্যান বেয়ারলি give you 100 টাকা just only merely totally completely bear verb brethren মানে ভাই গুরু ভাই one of the some kind like brother archaic of form of brother ভাইয়ের মতো okay brother fellow peer foe enemy celebrate উদযাপন করা observe promulgate lament mourn celebration noun চিক গাল গন্ডদেশ অ্যাবিউজ জোল ক্লাইমেট আবহাওয়া ওয়েদার এয়ার ব্রিজ ক্লাইমেটিক অ্যাডজেক্টিভ কমফোর্ট ইজ প্লেজার পেইন ট্রাবল ডিসকমফোর্ট কমফোর্টেবল কমফোর্টেবলি কনফাইন ভার্ব আবদ্ধ করা রেস্ট্রিক্ট ওপেন ফ্রি কনফাইনমেন্ট নাউন কনফাইন অ্যাডজেক্টিভ কনটেক্সট নাউন প্রসঙ্গ
সূত্র অনুষঙ্গ, the topic on which something is going on, মানে কোনো কিছু প্রসঙ্গ না থাকলে তো আর কিছু বলা যায় না। the topic talk, contextual adjective and adverb contextually, damp ভেজা, moist স্যাঁতসেঁতে, damp adjective, dampish, dank, wet, dry, dampen, so deny অস্বীকার করা, refuse, accept, acknowledge, denial, discover আবিষ্কার করা, find, invent, detect, cover, conceal, discovery, noun, dwelling বসবাস করা, present living verb হলো dwell, embroidered মানে সূচি, শিল্প, খচিত, মানে হ্যান্ডমেড কোনো কাজ করলে অথবা মেশিন দিয়ে অনেক সময় করে এমব্রয়ডারি, এমব্রয়ডার, endure সহ্য করা, সাফার, বিয়ার, এনজয়, রেভেল, এন্ডিউরেন্স, এন্ডিউরেবল, এন্ডিউরেবলি, ইগনোর উপেক্ষা করা, ডিসরিগার্ড, নেগলেক্ট, রেজ, কাউন্ট, ইগনোরেন্স, ইগনোরেন্ট। আচ্ছা, ইম্পেয়ার তো বলে ফেলছি। ইম্পেয়ার মানে নষ্ট করে দেওয়া, কোনো কিছুকে ধ্বংস করে ফেলা। আচ্ছা, তাহলে আমরা এখানে এই ইয়াগুলো আমরা অলরেডি দেখে ফেললাম আমাদের। এবার আমরা টেক্সটের আরেকটা কবিতা আছে, এটা একটা আমরা দেখব। আচ্ছা, এই কবিতাটা তুমি একটু আমাকে বুঝাও তো, দেখি তুমি কি বুঝতে পারছো, একটু বুঝাও, বলো, আমি শুনি। স্যার স্ক্রিন তো স্যার শেয়ার হয় নাই। ও, শেয়ার হয় নাই, ও সরি, হ্যাঁ, শেয়ার না করে আমি বলতেছি যে ইয়া। আচ্ছা, আমি ওপেন করে রাখছি কিন্তু শেয়ার করে নাই, দেখছো কি অবস্থা। হ্যাঁ, এই কবিতাটা তুমি এই যে লাইন টু লাইন পড়ো, আমাকে বুঝাও কি বলছে এখানে, দেখি তুমি কতটুকু বুঝতে পারছো। শুরু করো। আচ্ছা স্যার। She walks in beauty by Lord Byron. She walks in beauty like the night. এই লাইনটার অর্থ হচ্ছে স্যার, সে সৌন্দর্যের মানে সৌন্দর্যে হাঁটছে আর কি, রাতের আকাশের মতো, অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টারি স্কাইস। রাতের আকাশে স্যার মেঘটা থাকে না আর কি, মেঘ মুক্ত আকাশে এবং তারাময় আকাশের মতো করে আর কি, মেঘ মুক্ত তারাময় আকাশে যেভাবে তার মানে তার হাঁটার সময় যে লাবণ্যটা সেইভাবে ছড়ায় পড়ছে। And all that's best of dark and bright. স্যার রাতের এই যে আকাশটা যে স্যার অন্ধকার, কিন্তু স্যার কোনো মেঘ নাই, আর তার যে সৌন্দর্যের লাবণ্য একটা উজ্জ্বলতা ছড়ায় পড়ছে, রাতের আকাশটা যেরকম উজ্জ্বল হয় সে আর কি ওইরকম উজ্জ্বল আর কি আলো দিচ্ছে, সেটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, মিট ইন হার অ্যাসপেক্ট অ্যান্ড হার আইস। এই লাইনটার মানে হচ্ছে স্যার, এই যে রাত মানে আলোগুলো মানে সে হাঁটলে যে সৌন্দর্যটা ছড়ায় পড়তেছে, তার এই হাঁটাকে স্যার রাতের যে আকাশ বা যে
আলো যেটাকে ব্রাইটনেস যেটা সেটার সাথে তুলনা করা হয়েছে, ওই রাতের যে মানে আকাশের সৌন্দর্যটা সেইটা তার আর কি অঙ্গভঙ্গি আর তার চোখে চোখে মানে ওই লাইটটাই ছলকাচ্ছে আর কি, এই টাইপের মানে রিফ্লেক্ট করতেছে। হুম। আচ্ছা তারপরে স্যার বলছি স্যার। চিন্তা পড়ো, অসুবিধা নেই, সময় নাও, নো জি প্রবলেম। স্যার, একটু ভালোভাবে হবে আর কি স্যার, একবারে পড়লে পুরাটা। স্যারের পরের লাইন হচ্ছে স্যার, দাস mellowed to that tender light which heaven, thus mellowed to that tender light, মানে স্যার এই যে আলো যে দিচ্ছে, মানে তার এই যে টেন্ডার লাইট বলতে স্যার এখানে একবারে খুব সুন্দর একটা আর কি নরম একটা আলোর কথা বলা হচ্ছে, বা খুব সুন্দর একটা আলো যেটা, যেমন একটা আলো স্যার যেখানে মানে অনেক আর কি মনটা আর কি নরম হয়ে যায় এরকম। আহ স্যার হ্যাঁ। which heaven to gaudy day denies, মানে তার আলোটা ওই আলোটা এত নরম এত সুন্দর যে এখানে হেভেন বলতে আহ আকাশকে বোঝানো হয়েছে, কিন্তু আসলে মানে জান্নাত যেটা স্বর্গ তাকে বোঝানো হয়েছে। আর স্যার এখানে টু গডি ডে ডেনাইজ বলতে স্যার এখানে হাসি খুশি বোঝানো হয়েছে না গডি বলতে? গডি বলতে বোঝানো হয়েছে তোমার এখানে আসলে কবিতার বিশ্লেষণটা মানুষের ইমোশন, তো এটা অনেকভাবে অনেকে ব্যাখ্যা করে। যেমন এখানে কেউ কেউ স্যার বলে যে হেভেন বলতে বোঝানো হয়েছে জান্নাত, আবার কেউ কেউ বলে জি হেভেন স্যার, বলতে বোঝানো হয়েছে আকাশ। আকাশ। বলতেছে যে এই যে হেভেন, হেভেন কোন জিনিসটাকে, হেভেন বলতে আকাশ অথবা জান্নাতেও বোধহয় এই যে হুইচ বলতে কাকে বোঝাচ্ছে, টেন্ডার লাইট। এই টেন্ডার লাইটটা আচ্ছা পাওয়া যায় না। এই যে একটা কোমল একটা আলো, একটা একটা ইনোসেন্ট একটা লাইট, যে লাইটের কারণে এই মহিলাটাকে অতিশয় কোমল, এই লাইটটা তার মাঝে মেলো হয়ে গেছে। মেলো মানে কি, মিশে যাওয়া। মিশে। মেলো মানে হচ্ছে যে কোনো জিনিসের সাথে মিশে যাওয়া, কোনো জিনিসের সাথে নরম হয়ে যাওয়া, কোনো জিনিসকে একদম কি বলে যে মিশ্রণ হয়ে গেছে এটার সাথে, ঠিক আছে, মেলো হয়ে গেছে। টেন্ডার লাইটটা কি হয়ে গেছে, মেলো হয়ে গেছে। মেলো অর্থ মানে স্যার আমরা কি তার দেখি, যে মানে দাঁড়াও মেলো অর্থটা হুম, আবার দেখি আমরা। মেলোটা কোথায়, এই যে মেলো, মেলো অর্থ ripe and rich and flavor and juice, honey, sweet, adorable, মানে যেটা পরিপূর্ণ হয়ে যায়। মেলো বলতে এখানে বুঝেছে একদম যেটা পরিপূর্ণ হয়ে গেছে। thus mellowed to that tender light, হ্যাঁ। she walks in beauty, সে হাঁটে সৌন্দর্যের মাঝে। সেই সৌন্দর্যটা কেমন, সেই সৌন্দর্যটা হলো রাত্রে, রাতের মতন। রাতটা কেমন, রাত হলো এমন এক রাত যে রাতে আকাশে মেঘ থাকে না, শুধু তারায় তারায় পরিপূর্ণ থাকে। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা আছে যে অনেকে ক্লাইম বলতে বুঝাইছেন দেশ অথবা প্রভিন্স। অনেকে ব্যাখ্যা করছেন এভাবে যে এমন এক দেশ, এমন এক রাজ্যের কথা বলছেন উনি, যে দেশে আকাশে কোনো আহ মেঘ থাকে না, সবসময় তারা ভরা থাকে, ওই একটা মিষ্টি আলো থাকে রাতের অন্ধকার, এর মাঝে আবার একটা তারা ভরা আকাশে একটা আলো দেয়। ওই যে একটা আলো, ওই যে একটা মিষ্টি আলো,
and all that's best of dark and bright, ওই মিষ্টি আলোটা পাওয়া যায়, অথবা দিনের আলোতে, ব্রাইটে, অথবা রাতের অন্ধকারে যত ধরনের ভালো কিছু আছে, যত ধরনের সৌন্দর্য ভালো কিছু আছে, এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো যে ওই যে যে দেশের কথা বলতেছে, যে দেশে মেঘমুক্ত আকাশ থাকে সব সময়, যে দেশে সব সময় স্টারি স্কাইস থাকে, সব সময় তারাময় আকাশে তারা থাকে, ওইখানে রাত্রেবেলা যে একটা সুন্দর একটা আলো তৈরি হয়, আর আলো আঁধারির মাঝে যে একটা আলো তৈরি হয়, তারার আলো এবং রাতের অন্ধকারের মাঝে তারাগুলো জ্বলে যে একটা মিষ্টি আলো তৈরি হয়, ওই মিষ্টি আলোগুলো, ওই মিষ্টি লাইটটাকে বলতেছে টেন্ডার লাইট। এবং দিনের আলোতে অথবা রাতের অন্ধকারে, অথবা যেহেতু মহিলাটা একটা পোশাক পরেছিল পার্টিতে, ওই পোশাকটা কিন্তু ছিল কি, কালো পোশাক, এবং তার দেহের কালার ছিল সুন্দর, সে ছিল সুন্দর। তো দেখবা যে সুন্দর মানুষ যদি কালো পোশাক পরে, দেখবা খুব দারুণ ফুটে। তো উনি এটাই বলতেছেন যে অল দ্যাটস বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট, যে এরকম কালো পোশাক পরে কোনো সুন্দর মহিলা যদি থাকে, এর মধ্যে সবচেয়ে বেস্ট তাকে দেখাচ্ছে। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো যে না, হ্যাঁ, দিনের আলোতে অথবা রাতের অন্ধকারের মধ্যে যত সুন্দর কিছু পাওয়া যায়, সব মিট ইনার অ্যাসপেক্ট, সব তার দেহের মধ্যে, তার অঙ্গ সৌষ্ঠবে, তার দেহের পল্লবে প্রকাশিত হচ্ছে, এবং তার চোখে এই সৌন্দর্যটা প্রকাশ পাচ্ছে। দাস মেলোড টু দ্য টেন্ডার লাইট, এই যে এত কিছু, এই যে তার অ্যাসপেক্ট, এই যে তার আইস, তার ডার্ক ব্রাইট যে কমপ্লেকশন, পোশাকের যে কমপ্লেকশন, স্টারি স্কাইস, ক্লাউডলেস ক্লাইম, এ সব কিছু মেলো হয়ে গেছে পরিপূর্ণরূপে। তার যে এত কিছু তৈরি হয়েছে, এত কিছু তৈরি হয়েছে হয়ে একটা টেন্ডার লাইটের মতো, একটা কোমল একটা আলোর মতো তার মাঝে একটা আভা দেখা যাচ্ছে, সেটা তার মাঝে মিশে গিয়েছে, তার মাঝে একটা পরিপূর্ণতা এনেছে, এমন একটা পরিপূর্ণতা এনেছে, এমন একটা সৌন্দর্য তাকে নিয়ে গেছে এত উপরে, যে হুইচ হ্যাভেন টু গডি ডে ডিনাইস, যা দিনের আলো, যা জান্নাতে গেলেও এই ধরনের আলো পাওয়া যায় না, একটা ব্যাখ্যা। আর একটা হলো যে যা দিনের বেলা আকাশ থেকে যখন আলো, সূর্য থেকে যখন আলো আসে পৃথিবীতে, এই এত সুন্দর আলো, এত মিষ্টি একটা আলো দিনের বেলাতেও এটা সূর্য দিতে পারে না। এটা মানে এমন কিছু দিনের বেলাতেও সম্ভব না, এমন একটা আভা তৈরি হয়েছে। গডি ডে মানে খুব শাইনি ডে, গডি ডে মানে হলো যে খুব আলোকিত দিন, তবে ইন্টারেস্টিং না, মানে খুব মজাদার না, বেশি আলো। হ্যাঁ, উজ্জ্বল আলোতে, উজ্জ্বল দিনেও এরকম সৌন্দর্য। হ্যাঁ, দিনের আলোতে যখন সূর্য ওঠে, উজ্জ্বল দিন, সুন্দর। কিন্তু এই ওই মহিলার মাঝে ওই রাত্রেবেলা যে সৌন্দর্যটা, লাইটটা পাওয়া যাচ্ছে, যে একটা ইনোসেন্ট একটা ভাব তার মাঝে, ওই জিনিসটা দিনের আলোতে বা জান্নাতে গেলেও এই ধরনের আলো পাওয়াটা অসম্ভব, যেটা দিনের বেলা ডিনাই করে। বুঝতে পারছো? জি স্যার। এখন কি ক্লিয়ার? স্যার এই এই কবিতার অর্থগুলা না স্যার, মানে বুঝা গেলেও প্রকাশ কনফিউজিং। করা কঠিন। কনফিউজিং। না, এটা হ্যাঁ কবি স্যার, তো এক লাইন এক লাইন হাই বলতে কোয়ালিটি একটু। কবি তো। এই যে লর্ড বাইরন তো খুব ট্যালেন্টেড, খুবই খুবই, মানে কি বলবো, এমন এমন শব্দ ব্যবহার করছে, তার কঠিন, ব্যাখ্যা করা বড়, মানে বিশ্লেষণ করা বড় জটিল। আচ্ছা, তারপরে বলো। আচ্ছা স্যার, ওয়ান শেড দ্য মোর, ওয়ান রে দ্য লেস, মানে স্যার এখানে এক আহ, অন্ধকার যদি বেড়ে যায় বা একটু আলো যদি কমেও যায়, হ্যাড হাফ ইম্পেয়ার্ড দ্য নেমলেস গ্রেস, মানে স্যার এটাকে ধ্বংস করে দিবে তার যে নেমলেস গ্রেস, বলতে এখানে স্যার যে অসংখ্য যে স্যার, কি বলে, হুম, কি আচ্ছা, নেমলেস গ্রেস বলতে যে মহিলার যে অসংখ্য সৌন্দর্যের কথা বলছে এখানে সুন্দর। কবি, অগণিত সৌন্দর্য, এই যে স্টারি স্কাইস, ক্লাউডলেট ক্লাইমস, বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট, তারপরে টেন্ডার লাইট মেলোড হয়ে গেছে, গডি ডে ডিনাই করে, ওই গডি ডেতেও নাই,
হ্যাভেন গডি ডেতে ওটা ডিনাই করে। এই যে তার যে এত 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 বর্ণনা উনি করেছেন এর আগের 6 লাইনে, এই যে নেমলেস গ্রেস, উনি গণতে পারতেছেন না, উনি মানে গণে উনি সংখ্যা দিয়ে বলতে পারতেছেন না যে এত অসংখ্য সৌন্দর্য তার মাঝে, এগুলোকে আমি গণতে পারতেছি না। এই জন্য কবি শব্দ ব্যবহার করছেন, এমন এক শব্দ যেটাকে বলা হচ্ছে নেমলেস, যে অগণিত তার মাঝে যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যগুলো ইম্পেয়ার্ড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেমন ধ্বংস হবে? হাফ, অর্ধেক নষ্ট হয়ে যাবে। কি করলে? যদি ওয়ান শেড দ্য মোর, ওয়ান রে দ্য লেস, কেউ যদি একটু, এখন যে লাইটের যে ব্যালেন্সটা রয়েছে ওই পার্টিতে রাত্রেবেলা, চতুর্দিকে লাইট আছে, চতুর্দিকে সৌন্দর্য আছে, ওই লাইটের যে আলোর মধ্যে যে একটা ব্যালেন্স রয়েছে, ওই ব্যালেন্সটা, ওই লাইটটা কেউ যদি শেডটা একটু বাড়ায় দেয়, ধরো আলো আছে উপর দিয়ে একটা সামিয়ানা দিয়ে দিল, তাহলে লাইটটা শেড হয়ে যাবে না? আবার ধরো উপর দিয়ে একটা সামিয়ানা টানানো আছে, এটাকে কেউ সরাই দিল, তাহলে কি করলো? লাইটটা বাড়াই দিল, রেটা বাড়াই দিল। অর্থাৎ এটা একটা ছবির মতো বলছেন। অর্থাৎ কোনো একটা, ধরো স্টুডিওতে তুমি গেলা, যাওয়ার পরে দেখবা যে স্টুডিওতে করে কি, এই যে ছবিগুলা লাইট ব্যালেন্স করে, কিন্তু দেখা যায় যে ছবিতে বাস্তবে একটা মানুষ কালো, কিন্তু স্টুডিওতে ছবি তুললে তাকে সুন্দর দেখা যায়। ওই যে ওইখানে কি করে, ওইখানে কালারের একটা ইয়ে আছে, মানে কালারের একটা বেঞ্চ মার্ক আছে, ওইখানে ব্রাইটনেস বাড়াই দেয়, কন্ট্রাস্ট বাড়াই দেয়, এরকম করে না? তো কবি মনে করতেছেন যে এরকম একটা ছবির মতো মহিলাটা, তো ছবিতে যেরকম আমরা লাইট ব্রাইটনেস বাড়াই, শেড বাড়াই দেই, তো ঠিক। স্যার, হ্যাঁ বলো। স্যার একটু 2টা মিনিট স্যার, আমি একটু আসতেছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। বলো। হুম। স্যার বলবো স্যার পরের লাইন হ্যাঁ থেকে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, তুমি বলতে থাকো, আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা স্যার। আমি শুনতেছি। One shade the more, one ray the less, half had half impaired the nameless grace. স্যার এই লাইনটা তো স্যার বলতে ওই যে মহিলার যে সৌন্দর্য বর্তমানে বিদ্যমান, তার থেকে যদি একটু মানে অন্য মানে একটু যদি সৌন্দর্যটা চেঞ্জ হয়ে যায়, তাহলে হচ্ছে এই যে তার যে অসংখ্য সৌন্দর্য সেটা হচ্ছে ধ্বংস হয়ে যাবে আর কি। হুম। which waves in every raven trees. তার যে স্যার এখানে raven trees বলতে স্যার চুলের যে বেনিটাকে বোঝানো হচ্ছে, কালো আর শাইনি যেটা হুম। বেনিটা তার, আর যে মাথার চুলের যে ভাঁজটা ওয়েভ গুলো সেটাকে বোঝানো হচ্ছে। or softly lightens, এখানে স্যার একটা অন বলা যায় অথবা ওভার বলা যায়, ওভার হার ফেস। হুম। আর তার মুখের যে হালকা আলোর যে লাইটিংটা হচ্ছে বা আলোটা পড়তেছে তার মুখে মুখে, where Thor's serenely sweet express, হুম। where Thor's serenely sweet express, her pure, her dear, their dwelling place. আহ, স্যার, হ্যাঁ বলো। স্যার এই where Thor's serenely sweet express, স্যার এইটাকে একটু আরেকবার বলবেন স্যার? এখানে বলছে যে ওয়ান শেড দ্য মোর, ওয়ান রে দ্য লেস, had half impaired the nameless grace. নেমলেস গ্রেস গুলো নষ্ট হয়ে যাবে, অর্ধেক ধ্বংস হয়ে যাবে যদি কেউ এই কালার কম্বিনেশনটা, কেউ যদি একটু লাইট বাড়ায় দেয়, একটু শেড যদি, সরি শেড যদি বাড়ায় দেয়, রে যদি কমায় দেয়, তাহলে কি হবে? তার অসম্ভব সৌন্দর্য যে বর্তমানে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, এটা নষ্ট করে দিবে। তার এই নেমলেস গ্রেস গুলো, উইচ ওয়েভস ইন এভরি রেভেন ট্রেস, তার
চুলের কালার গুলো শাইনি ব্ল্যাক। রেভেন মানে শাইনি ব্ল্যাক কালারের চুল তার। বেনুনি, চুলের যে বেনুনি সে বেঁধেছে, প্রত্যেকটা বেনুনিতে এই যে নেমলেস গ্রেস গুলো, অসংখ্য অগণিত সৌন্দর্যগুলো ঢেউয়ের মতো খেলছে। অথবা সফটলি লাইটেন্স ওভার হার ফেস, এই অসংখ্য অগণিত সৌন্দর্যগুলো খুব কোমলভাবে তার চেহারাটাকে আলোকিত করেছে, অথবা তার চেহারার উপরে ভেসে উঠেছে, ফুটে উঠেছে। ওয়ার থটস সেরেনলি সুইট এক্সপ্রেস, যেখানে তার এই মুখ দেখে তার অন্তরের কথা বোঝা যাচ্ছে, যে তার যে থটগুলো, চিন্তাধারাগুলো খুবই সুইট এবং এগুলো খুবই প্রশান্তিময়। সেরেনলি মানে ট্রাঙ্কুইল, যেটা খুবই শান্ত প্রশান্ত। কাম কাম, যেখানে এই যে তার যে চেহারার মধ্যে এত সৌন্দর্য, এত লাবণ্য খেলা করছে, তাহলে বোঝা যাচ্ছে যে তার এই লাবণ্য, এত সৌন্দর্য চেহারার মধ্যে খেলা করছে, আর মানে বোঝা যাচ্ছে তার অন্তরটাও বা তার মনের চিন্তাধারাগুলো খুবই সুইট। মানে তার ফেস এত সুন্দর, এত পবিত্র, যে এই পবিত্র চেহারাটা বাইরের দিক থেকে যেমন পবিত্র, তেমনি তার অন্তর, তার মনটা আরো, তার মনটা যদি সুইট না হইতো, তাহলে এই তার এই চেহারার উপর দিয়ে এত লাবণ্য প্রকাশ পেত না। হাউ পিওর, হাউ ডিয়ার, কতটা বিশুদ্ধ, কতটা আপন করে নেওয়ার মতো। এই যে তার থটস, থটস থাকে কোথায়? থটস, চিন্তার ডুইলিং প্লেস কোথায়, বসবাস কোথায়? মনের ভিতরে। তো এ কবি এটা বোঝাচ্ছেন যে তার মনের সৌন্দর্যটাও কিন্তু রয়েছে, যে মনের সৌন্দর্য না থাকলে মানুষের চেহারার উপরে এত সুন্দর লাবণ্য প্রকাশ পায় না। যে তার মনের অলংকার রয়েছে, তার মনের সৌন্দর্য রয়েছে। এই কারণে এই মনের ভিতরে ডুইলিং প্লেসে এমন সুইট থটস রয়েছে, যে থটস গুলো খুবই পিওর, খুবই ডিয়ার, এবং তার অন্তরটা কত পিওর, কত ডিয়ার। ঠিক আছে, এরপরে বলো, বুঝতে পারছো এবার? হ্যাঁ জি স্যার। হ্যাঁ। বুঝতে পারতেছি। এরপর লাস্ট স্ট্যান্ডারটা ব্যাখ্যা করো। স্যার বলতেছি স্যার। হুম And on that cheek and over that brow, so soft, so calm, yet eloquent. হুম স্যার এখানে বলা হয়েছে এই প্যারাটাতে মূলত স্যার এই যে চরণটাতে 6 লাইনে, এইখানে স্যার তার যে অভ্যন্তরীণ সৌন্দর্য নিয়ে কবি বলছেন। হুম এখানে বলা হয়েছে স্যার অন দ্যাট চিক বলতে তার গালে বা তার গন্ডদেশ যেটা, অ্যান্ড ওভার দ্যাট ব্রাউ মানে কপালের উপরে আর কি, হুম ভ্রু যেটা। সো সফট, সো কাম, সফট বলতে স্যার অনেক নরম আর কি, কাম বলতে অনেক শান্ত। আচ্ছা স্যার, yet eloquent। হুম স্যার এখানে eloquent এলোকুয়েন্ট বলতে মানে কি ভালো বোঝানো কথা হয়েছে? যে বলতে পারে, যে ভালো কথা বলতে পারে, ভালো বক্তা। বক্তা। হুম। যে The তার smiles that হুম বলো, তুমি যে the জায়গাটা পারো ব্যাখ্যা smiles করে, পরে আমি না পারলে আমি বলবো। হ্যাঁ হ্যাঁ স্যার, the smiles that win, the tints that glow, but tell of days in goodness spent। স্যার যেই হাসিটা আহ না, the smiles that win, the tints that glow, but tell of days in goodness spent, a mind at peace with all below, a heart whose love is innocent। Smiles that win, the tints that glow, the smiles that win বলতে স্যার এখানে যে এখানে হাসিটা জিতে যাচ্ছে। এখানে সহজভাবে বলি, এখানে কবি হ্যাঁ বলতে স্যার। যাচ্ছে যে দ্য স্মাইল, তার স্মাইলটা সো সফট, সো কাম, তার সে হাসি দিচ্ছে খুবই কোমল, তবে হাসিটা খুবই নীরব, নীরবে হাসছে। কিন্তু নীরবে হাসলেও এই হাসিটা মনে হয় যেন কথা বলছে। আচ্ছা,
দ্য টিনস দ্যাট গ্লো, হাসিটা কোথায় পাওয়া যায়? গালে ফুটে উঠছে। তার গালে যে হাসিটা ফুটে উঠেছে, চিক, তার গালে যে হাসিটা ফুটে উঠেছে এটা খুবই সফট, খুবই কাম। তারপরে ওইটা এমন, এটা এত কোমল, এত, এটা খুবই কোমল হাসিটা, হাসিটা খুবই নীরব, খুবই ভাবগম্ভীর্যপূর্ণ, খুবই নীরব। তবে সে কিছু বলছে না, কিন্তু হাসছে, মনে হয় যেন সে কিছু একটা বলতে চাচ্ছে। ইলোকোয়েন্ট, নীরব তবে ইলোকোয়েন্ট। ইলোকোয়েন্ট মানে কি? মনে হয় যেন কিছু বলতে চাচ্ছে, কথা বলছে, মানে তার হাসি কথা বলছে। তার গালে যে হাসি ফুটে উঠেছে সে হাসিটা নরম, সে হাসিটা কোমল, সে হাসিটা নমনীয়। তারপরেও সে কিছু বলছে না, শুধু হাসছে। তবে সে হাসির মাধ্যমে সে মানুষের মন জয় করে নিচ্ছে। এর মানে হলো কি, যে কথা না বললেও তার হাসির মাধ্যমে, তার হাসিটা কথা বলতে জানে, তার নীরবতা কথা বলতে জানে। আচ্ছা, তার ব্রাউয়ের উপরে, কপালের উপরে যে টিন্স দ্যাট গ্লো, তার কপালের উপরের অংশে যে সুন্দর যে একটা ফেয়ার কালার যে গ্লো হচ্ছে, ফেয়ার কালার যে তোমার রিফ্লেকশন হচ্ছে, সেটাও খুবই সফট, খুবই কাম, খুবই সুন্দর। ওইটাও মনে হয় কিছু একটা বলতে চাচ্ছে। কি বলতে চাচ্ছে? মাইন্ড এট পিস উইথ অল বিলো, যে তার মনটা সবার থেকে, এখানে যারা উপস্থিত তাদের মন থেকে অনেক উঁচু দরের তার মন, এবং তার হার্ট খুবই ইনোসেন্ট। এবং এগুলো দেখে আমার মনে হচ্ছে কবি হিসেবে যে তার এই যে বর্তমান যে অবস্থা, চেহারা, মুখের ভঙ্গি, তার অঙ্গভঙ্গি, তার মনের অবস্থা, এগুলো দেখে মনে হচ্ছে যে তার বাট টেল অফ ডেজ এন্ড গুডনেস স্পেন্ট, তার অতীত দিনটা, তার অতীতের পেছনের সময়টা সে খুব ভালোভাবে থেকেছে, খুব ভালো পরিবেশে থেকেছে, খুব ভালো বংশের, খুব ভালো মা বাবার সন্তান সে, এবং খুব ভালো পরিবেশে সে বড় হয়েছে, এবং একটা যে আইডিয়াল সিচুয়েশন থাকা দরকার সে সিচুয়েশনে সে ছিল। বোঝা বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ? সুভা, বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, স্যার তাহলে এটা বুঝেও স্যার বলা যায় না, মানে লাইনগুলো একবারে আপনার মতো করে ওইভাবে ওইদিকে তো যাওয়াই যায় না, ব্যাখ্যা করা যায় না। হ্যাঁ, আমার আমার কিন্তু মতো স্যার ব্যাখ্যা আমি করতে, বুঝতে পারছি কিন্তু। আমার মতো ব্যাখ্যা করতে পারবে না তুমি? স্যার হ্যাঁ, পারবো, কিন্তু একটু স্যার সময় বুঝতে পারছি আমি পুরাটুকু। হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো আছে না, লাইনটা দেখো, এই যে অন দ্যাট চিক, এই লাইনটার সাথে দ্যাট স্মাইলস দ্যাট, এই লাইনটা মিলে বলতে হবে। আর মাঝখানে সো সফট, সো কাম, এগুলো অ্যাডজেক্টিভ কিন্তু। তো অ্যাডজেক্টিভ গুলোর কাজ কি? নাউনকে মডিফাই করা, তাই না? তো জি এখন এই স্যার। সফট, কাম, ইলোকুয়েন্ট এগুলো কাকে মডিফাই করবে? তার স্মাইলটাকে মডিফাই করবে, তাই না? তো স্মাইলটা কোথায় থাকে? জি। চিক, তাই না? আচ্ছা, গাল, টিনস হ্যাঁ। দ্যাট গ্লো, এগুলো কিন্তু চিকে থাকে। এগুলো কিন্তু ওভার দ্য ব্রাউ, ভ্রুর উপরে, কপালে, বা তার অন্যান্য অংশে, এখানে কিন্তু গ্লো হয়, সুন্দর কালার। এগুলো কিন্তু সফট, এগুলো কাম, এগুলো কিন্তু ইলোকোয়েন্ট। তো বুঝতে হবে কবি যখন কবিতা লিখছেন এখন উল্টাপাল্টা করবেন লাইন, ও যেহেতু তাকে তো ছন্দ মিলাইতে হবে, বুঝতে পারছো? সে তো আয়াম্বিক আয়াম্বিক মিটারে লেখছে কবিতাটা। আয়াম্বিক মিটার হলো এ বি এ বি। এই দেখো না, ব্রাউ গ্লাউ, ব্রাউ গ্লো, স্যার ইলোকোয়েন্ট টেট্রামিটার। প্যান্ট। হ্যাঁ, স্যার আয়াম্বিক টেট্রামিটার। আয়াম্বিক টেট্রামিটার হলো তোমার, এই যে দেখো, আয়াম্বিক টেট্রামিটার হলো, এই যে দেখো, ব্রাউ, এ বি, এ বি, এ বি, এই লাইনটা এ, এটা ধরবা বি, এটা এ, এটা বি, তা দেখো তুমি, এ বি, এ বি, তাহলে মানে এ বি এ, তাহলে প্রথম লাইনের সাথে তৃতীয় লাইনের শেষ মিল আছে কিন্তু, দেখো, ব্রো গ্লো, ইলোকোয়েন্ট গ্লো। স্প্যান্ট, বিলো গ্লো, ব্রো, ব্রো গ্লো, বিলো, ইলোকোয়েন্ট স্প্যান্ট, ইনোসেন্ট, দেখছো? জি এটাকে বলা স্যার, হয় মিল আয়াম্বিক আছে। টেট্রামিটার। এই যে লেস ট্রেস, গ্রেস ফেস, এক্সপ্রেস ট্রেস, প্লেস ফেস, গ্রেস, লেস ট্রেস, এক্সপ্রেস, ঠিক আছে? এরপরে দেখো, নাইট ব্রাইট লাইট, যে নাইস আইস স্কাইস, মিল আছে? জি হ্যাঁ, স্যার।
এইটাকে মিল বলা হয় আছে স্যার। এইটাকে বলা হয় আয়াম্বিক টেট্রামিটার। কবিতা লেখার একটা সিস্টেম, এটা ছন্দে ছন্দে কবিতা, রাইম। স্যার এটা কি 6 লাইনেই থাকবে শুধু নাকি হ্যাঁ, 8 এই যে লাইনেও না থাকতে পারে? 6 লাইনে থাকবে না, আরো বেশি হতে পারে, কিন্তু কবি এখানে এই সিস্টেমটা মানে উনি এই সিস্টেমে করবেন, এটা উনি এই সিস্টেমটা করে নিয়েছেন যে হ্যাঁ আমি এটা 18 লাইনে লিখবো এবং 18 লাইন লিখবো এবং প্রত্যেকটা এটাকে আমি আয়াম্বিক টেট্রামিটারে লিখবো। উনি খুব ট্যালেন্টেড, তো খুবই বুদ্ধিমান, খুবই ট্যালেন্টেড কবি। আর নাহলে মানুষের বুদ্ধি না থাকলে এরকম লিখতে পারে? খুবই মেধাবান কবি। স্যার সেটা। ঠিক আছে, তাহলে এটা আর কি। তাহলে আমাদের এটা গেল। এই যে এখানে এই যে বায়রনস পোয়েম ইজ অ্যাবাউট আ ওমেন্স এক্সেপশনাল বিউটি হুইচ রিফ্লেক্টস হার ইনার। আচ্ছা, এই একটা ছোট একটা কবিতা আছে, এটাও একটু পড়াই দেই আজকে। আই ডাইড ফর বিউটি বাই এমিলি ডিকিনসন। এমিলি ডিকিনসন হলো একজন আমেরিকান কবি। উনি মূলত ডেথ, মৃত্যু নিয়ে বেশি লেখেন কবিতা, এবং মৃত্যু দিয়ে উনি সবকিছুকে ব্যাখ্যা করতে চান। উনি আমেরিকান কবি, একজন মহিলা কবি। উনি রালফ ওয়ালডো এমারসন নামে একজন আমেরিকান একজন বিখ্যাত সাহিত্যিক আছে, উনার দ্বারা বেশ প্রভাবিত, রালফ ওয়ালডো এমারসন। তাহলে আই ডাইড ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছিলাম। আচ্ছা, এখানে কি বলছে যে আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ স্কেয়ার। আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছিলাম কিন্তু আমি খুব ভীত ছিলাম। অ্যাডজাস্টেড ইন দ্য টুম, আমাকে কবরের ভিতরে অ্যাডজাস্ট করা হলো, যে কোনো ভাবে হোক রাখা হলো। when one who died for truth was laid, আমার কবরের পাশে আরেকটা কবরে আরেকজনকে শোয়ানো হলো, যে কিনা সত্যের জন্য মারা গিয়েছিল, ইন এন জয়নিং রুম, মানে আমার পাশের কবরে। হি কোয়েশ্চেন সফটলি হোয়াই আই ফেল, সে আমাকে জিজ্ঞাসা করলো আপনি কেন ব্যর্থ হলেন, মানে আপনি কেন সৌন্দর্যটা অর্জন করতে ব্যর্থ হলেন, সৌন্দর্যের জন্য মারা গেলেন, কেন এটা অর্জন করতে ব্যর্থ হলেন। আই ফর বিউটি, আই রিপ্লাইড, আমি বললাম যে হ্যাঁ আমি ব্যর্থ হলাম বা আমি মারা গেলাম, আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছি, সৌন্দর্যটা আমি অর্জন করতে পারিনি। অ্যান্ড আই ফর ট্রুথ, আমিও তো এই সত্যটাকে অর্জন করতে গিয়ে মারা গিয়েছি। দ্য টু আর ওয়ান, তাহলে তো সৌন্দর্য এবং সত্য, সত্য এবং সৌন্দর্য তো একই কথা। উই ব্রাদার না, তাহলে তাহলে তো আমরা ভাই ভাই। হি সেড, সে বলল। অ্যান্ড সো অ্যাজ কিন্সম্যানস মেট এ নাইট, যেমনটা আত্মীয় স্বজন রাত্রেবেলা মিলিত হয়, কথাবার্তা বলে, খোশ গল্প করে। উই টক বিটুইন দ্য রুমস, আমরা দুই কবরে বসে দুজন কথাবার্তা বলছি। আনটিল দ্য মস হ্যাড রিচড আওয়ার লিপস, যতদিন না গাছগাছালি মানে বিভিন্ন মস, বিভিন্ন ছোটখাটো গাছগাছালি এসে আমাদের কবরটাকে ঢেকে দিয়েছে। এন্ড কভারড আপ আওয়ার নেমস, এবং আমাদের নামটাও পর্যন্ত ঢেকে গিয়েছে। অর্থাৎ কবরে গিয়ে মৃত্যু দিয়ে কবি তার এই যে বিউটি এবং ট্রুথ, এই ইমোশনটাকে উনি ব্যাখ্যা করছেন, যে মৃত্যুর মাধ্যমে, অর্থাৎ ডেথ এই এমন একটা জিনিস, যেটা মৃত্যু এমন একটা জিনিস যা মানুষের কাছ থেকে সব ধরনের স্বাদ কেড়ে নেয়। বেঁচে থাকার স্বাদ, সম্পত্তি জমানোর স্বাদ, ছেলে সন্তানের, এভরি টাইপ অফ টেস্ট ইজ বিং টেকেন ব্যাক with the death, with the commencement of death in your life. যে মৃত্যু তোমার কাছ থেকে সব স্বাদ কেড়ে নিবে, তোমার যত ধরনের স্বাদ আছে, তোমার আহ্লাদ আছে, যত ধরনের রুচি বোধ আছে, সব কেড়ে নিবে এবং তোমাকে কবরের ভিতর নিয়ে ফালাই দিবে। ঠিক আছে, তুমি পৃথিবীতে ছিলে, সত্যের জন্য তুমি মারা গেছো, সত্য অর্জন, সৌন্দর্য অর্জন করতে পারোনি, ব্যর্থ হয়েছো, তবে এখন কবরে গিয়ে তুমি ভয় পাচ্ছ। ঠিক আছে, আরেকজন আসলো, তাকেও সে সত্যের জন্য মারা গেল অ্যাডজয়নিং রুমে। ঠিক আছে, তাহলে এখানে কি বোঝা গেল, যে এক ধরনের ভীতি, এবং সৌন্দর্যের জন্য মারা গেছে, তবে এক ধরনের ভীতি কাজ করছে তার মাঝে। এবং আরেকজনের মাঝেও দেখা যাচ্ছে যে দুজনেই কথাবার্তা বলছে, দুজনেই সৌন্দর্য, একজন সৌন্দর্য এবং একজন সত্যের জন্য মারা গেছে। তো কবি বলতে চাচ্ছে যে যে জিনিসটা সুন্দর, যে জিনিসটা সেটাই সত্য, যেটা সত্য সেটাই সুন্দর। এবং সত্য এবং সুন্দর অর্জন করতে গিয়ে মানুষ মৃত্যুর পরেও, যারা এই সত্যের জন্য সুন্দরের জন্য কাজ করে, তারা মৃত্যুর পরেও একে অপরের ভাই 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 হয়ে যায়। মৃত্যুর পরেও তারা একে অপরকে কি আলিঙ্গন করে, তারা একে অপরকে কি করে, আত্মীয়ের মতো মনে করে, কিন্সম্যান মনে করে। অর্থাৎ সত্য এবং সুন্দর এমন এক জিনিস যেটা চিরকাল, যেটা সম্পর্ক বজায় থাকে। এবং এটার জন্যই কবি বলছেন যে এটার জন্য আমাদেরকে চেষ্টা করা উচিত, এটার জন্য আমাদেরকে পরিশ্রম করা উচিত। ঠিক আছে,
এটা কবির বক্তব্য আর কি, কেমন? তো জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এখানে রইলো। হ্যাঁ ঠিক আছে মা। জি স্যার, হ্যাঁ এই পর্যন্ত।